কয়েকদিন আগেও বার্তালাপ হয়েছে, সেখানেও তিনি নিশ্চয়তা দিয়েছেন যে সবাইকে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। এইটুকু বলতে পারি রাজ্যের গ্রান্টিং এইড খাতে থাকা কর্মচারী এবং পেনশনারদের যে আপনারা নিশ্চিন্ত থাকুন। সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে এই জায়গাটা এতদূর পর্যন্ত নিয়ে এসেছে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা সেখান থেকে পিছু হটবেন না। সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে রিটিন নোট অফ সাবমিশন করা হয়েছে তারও কাউন্টার এফিডেভিট আমরা জমা করব সুপ্রিম কোর্টে, এবং সেখানে পরিষ্কার করে এই কথাটা বলা থাকবে যে গ্রান্টিং এইড কারুর দয়াতে নয়, আইনগতভাবেই এই তারা প্রাপ্য, তাদের অধিকার এটা, এবং তারা অধিকারী এই বকেয়া পাওয়ার। কর্মচারীদের একটা বক্তব্য ছিল, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার 21শে জুলাইয়ের সভাতে বলেছিলেন যে আমি তো অ্যানাউন্স করে এসেছিলাম এপ্রিল থেকে 4% দিয়ে, সেটা অক্টোবর চলে গেল। এই যে গ্যাপ, এতে হয়তো ক্যালকুলেশন করলে হয়তো 28% বা সামথিং এরকম একটা পার্সেন্টেজ হয়ে দাঁড়ায়। তো এটাও তো এক প্রকার কমে যাওয়া, এই একটা দুশ্চিন্তা বলুন বা একটা কনফিউশন তৈরি হচ্ছে, এটাকে কিভাবে ক্লিয়ার করতে চাইবেন? মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতার সাথে বসা, তাদের দলের যারা নেতৃত্ব আছেন তাদের সাথে বসা, এবং তার সাথে সুনীল বনশালজির সাথে আমাদের একাধিক মিটিং হয়। সেখানে ঠিক হয়, মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আমরা এসে পরে সব মিটিয়ে দেবো। আপাতত 20% দিয়েছেন, বাকি 22%ও দিয়ে দেবেন বলেছেন। কেন অর্থ দপ্তরকে দিয়ে পরে আপনি ওই 4%-এর নোটিফিকেশনটা বের করালেন না? তাহলে কি কোথাও আমরা ধরে নেব যে আপনি ভেবেই নিয়েছিলেন যে 4 তারিখে আপনি ফিরে আসছেন এবং ফিরে এসে এই 4%টাকেও মেরে দেবেন? এরকম একটা অভিপ্রায় কি ছিল? দাদা, আজকে আমরা খবর পেয়েছি কম্পোজিট গ্রান্টের বিষয়টি। কেন্দ্র প্রায় 2700 কোটি টাকা বরাদ্দ করেছে এবং আমাদের রাজ্যের 81,000 স্কুলের জন্য 296 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিষয়টি নিয়ে যদি একটু তুমি তথ্য দাও। তথ্য বলতে কম্পোজিট গ্রান্টের যে বিষয়টা কথাটা উল্লেখ করলেন, সেটা হচ্ছে যে রাজ্যের যত প্রাথমিক বিদ্যালয় আছে, এসএসকে এমএসকে আছে, উচ্চ প্রাথমিক বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, এই সমস্ত জায়গাগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছরের যে কাজকর্ম, তার যে মেনটেনেন্স, এই সমস্ত কিছু পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে কম্পোজিট গ্রান্টের পয়সাটা দেওয়া হয়। 2024 সাল থেকে এই টাকাটা প্রায় বন্ধ করে দিয়েছিল সরকার। 2024 সালের ডিসেম্বর মাসে আমরা একটা আন্দোলন সংগঠিত করি এই বিকাশ ভবনের সামনে 2025 সালে। তারপর থেকে সেটাকে 50% দেওয়া হয়েছিল। গত বছর সেটাকে কমিয়ে পড়া আবার 25% করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল না, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলো, এসএসকে এমএসকেগুলো প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়েছিল, উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলো। আর হাই স্কুলগুলোর ক্ষেত্রে যেহেতু সরকারের স্টুডেন্টদের কাছ থেকে একটা ফিস জমা নেয়, সেই জন্য তাদের মোটামুটি চালিয়ে নিতে পারছিল। কিন্তু এই স্তরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের পক্ষ থেকে এই দৈনন্দিন কাজকর্মগুলো চালানো অত্যন্ত মুশকিল হচ্ছিল। আমরা তখন বিরোধী দলনেতাকে তখন বলেছিলাম এই বিষয়টা। আমরা খুশি যে এই বিষয়টা উনি মাথায় রেখেছেন এবং কেন্দ্রের কাছ থেকে সমগ্র শিক্ষা মিশনের টাকা পাওয়া মাত্রই এই কম্পোজিট গ্রান্টের পয়সাটা আজকে রিলিজ হচ্ছে, প্রত্যেকটা বিদ্যালয়ে সেটা ঢুকছে, বিদ্যালয়গুলো স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। আমরা শুধু একটা দাবি করছি যে স্টুডেন্ট সংখ্যার উপরে ভিত্তি করে এই যে টাকাটা ছাড়া হয়, এটাকে শুধুমাত্র স্টুডেন্ট সংখ্যার সাথে সংযুক্ত না করে স্কুলগুলোর যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোর দিকেও নজর দেওয়া দরকার। কারণ এমন অনেক স্কুল আছে যেগুলোর বিশাল পরিকাঠামো আছে কিন্তু এখন সেরকম স্টুডেন্ট সংখ্যা নেই। সেই পরিকাঠামোটাকেও যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে বরাদ্দ যদি না থাকে সেই পরিকাঠামোটা কিন্তু ভেঙে পড়বে। তাই সরকারকে বলবো যে এটা নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করুন। আর প্রচুর প্রজেক্ট আসছে, প্রচুর অনুষ্ঠান সংগঠিত করতে হয়। যে টাকাটা দিচ্ছে সেটা কিন্তু এখন বলতে গেলে প্রায় অপ্রতুল। এই টাকাটা আরো বাড়ানোর আবেদন সরকারের কাছে আমরা রাখবো। দাদা, তুমি স্কুলের কথা উল্লেখ করছো, সেখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 8,500 স্কুল বন্ধ এবং সারা ভারতব্যাপী সরকারি স্কুলের কথাই বলছি, প্রায় 90,000-এর উপর, 93,000 স্কুল বন্ধ। এই বিষয়টি আমাদের নতুন সরকার, আমরা পরিবর্তন এনেছি, এই বিষয়গুলো কতটা তোমরা তুলে ধরার চেষ্টা করছো বলে মনে করছো? এই বিষয়গুলো তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা রাজ্য রাজ্য ভেদে যে তফাৎ হচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকটা রাজ্যেই সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রছাত্রীদের কমে যাওয়া, চলে যাওয়া, বেসরকারি প্রতিষ্ঠানে সেই সংখ্যাটা বাড়া, এটা কিন্তু হচ্ছে। এখন নীতি নির্ধারক হিসেবে সরকার আছেন, সরকারকেই চিন্তা ভাবনা করতে হবে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারগুলোকে, যে কোথায় পলিসি ল্যাপস হচ্ছে, যে কারণের জন্য সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে এই ধরনের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে এবং বেসরকারিতে বাড়ছে। পরিকাঠামোগত সমস্যা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু শিক্ষকের অপরতরতা একটা বড় সমস্যা গোটা ভারতবর্ষ জুড়েই। সেই জায়গাটাকে অ্যাড্রেস করাটা অত্যন্ত প্রয়োজন। অন্য যা কিছু হবে না হবে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো।
এই অবৈতনিক শিক্ষা ব্যবস্থার জন্যও কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন, এবং সেটা তাদের প্রতি যদি সম্মান দিতে হয়, এই অবৈতনিক শিক্ষাকে বাঁচাতে হবে, এবং এই বাঁচানোর দায়িত্বটা সরকারের প্রথম। একটা শিক্ষক সংগঠন এবং কর্মচারী সংগঠন হিসেবে আমাদের নিজস্ব ফিডব্যাক আছে, সেই ফিডব্যাকগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা সেটা জানি না যে সরকার সেই বিষয়গুলোকে নিয়ে কাজ করবেন কিনা, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিষয়টাকে নিয়ে যদি চিন্তা ভাবনা না করে, অচিরেই রাজ্যের কেন দেশের সমস্ত প্রান্তিক স্তরের মানুষের সামনে অবৈতনিক শিক্ষার সুযোগ চিরতরে বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করছি। দাদা, তুমি বরাবর ডিএ নিয়ে সোচ্চার হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে, এবং সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি আরও অনেক সংগঠন এসে একত্রিত হয়ে এই আন্দোলন চালাচ্ছ। তো সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্র্যান্ট ইন এড কর্মচারীদের উদ্দেশ্যে কি বলতে চাও? নতুন কোনো তথ্য বা নতুন কোনো সুরাহা কি হলো, যদি একটু ডিটেলসে বলো। ডিটেলসে বলতে গেলে তো একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে সরকারের যে মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তার যে প্রতিক্রিয়া ছিল যে সকলকে দেওয়া হবে, প্রথম বৈঠকও আমাদের সাথে বলেছিলেন সে কথা, এবং আসার কথা হচ্ছে কয়েকদিন আগেও বার্তালাপ হয়েছে, সেখানেও তিনি নিশ্চয়তা দিয়েছেন যে সবাইকে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। গ্রান্ট ইন এডের কথা উনি আলাদা করে উল্লেখ করেছেন। এখন বাইরে বক্তৃতাতে যেহেতু সরকারি কর্মচারী বলছেন, ওনার কাছে আমরা সেটাকে নিয়ে জানতে চেয়েছিলাম। উনি সেটা বলেছেন যে সরকারি কর্মচারী বলতে আমি সমস্ত ধরনের সরকারি কর্মচারীকে বলছি, সেখানে গ্রান্ট ইন এডকেও জড়িয়ে বলছি। বক্তব্যের মধ্যে অত ক্লারিফিকেশন দেওয়া সম্ভব হয় না। আর সুপ্রিম কোর্টে যে লাস্ট যে সাবমিশন তারা করেছেন, যেখানে গ্রান্ট ইন এডকে এর অ্যাম্বিটের বাইরে রাখতে বলেছেন, কিন্তু তারা দেবেন বলে বলেছেন। এই যে দেবেন বলে অফিসিয়ালি স্বীকারোক্তি করে নেওয়া আমাদের কাছে কিন্তু এটা একটা বড় বিষয়। কবে দেবেন আমরা বলছি যে সেটাও খুব তাড়াতাড়ি হবে। নোটিফিকেশন নিয়ে আমাদের সরকারের সাথে রেগুলার কথাবার্তা চলছে। সরকারের বক্তব্য হচ্ছে আমরা টাকা সংস্থান করার পরে আমরা নোটিফিকেশন করবো, আর আমরা বলছি যে নোটিফিকেশন করা হোক, তার সাথে অর্থের সংস্থানের বিষয়টাও দেখা হোক। তবে এটুকু বলতে পারি রাজ্যের গ্রান্ট ইন এড খাতে থাকা কর্মচারী এবং পেনশনারদের যে আপনারা নিশ্চিন্ত থাকুন, সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে এই জায়গাটা এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসবে। আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী তার দেওয়া কথা সেখান থেকে পিছু হটবেন না। একাধিকবার এই সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছে তারপরেও কথা হয়েছে, সুতরাং আমরা শুধুমাত্র লেগে আছি নোটিফিকেশনটাকে পাবলিশ করানো নিয়ে। আশা করি সেটাও খুব তাড়াতাড়ি হবে। সুপ্রিম কোর্টের একটা শুনানি ছিল যে রিপোর্ট পেশ অনুযায়ী যে সেখানে তারা আদেশ দিয়েছিলেন যে কার্যকর কিভাবে হলো না হলো, সেই দিনটাও তো পিছিয়ে গেল। তো এই বিষয়টা কিভাবে দেখছেন? যেহেতু কর্মীদের লড়াই, দীর্ঘ লড়াই, প্রায় 2009-10 সাল থেকে চলছে, একটা দীর্ঘ 16 বছরের লড়াই, এতে সমস্ত কর্মীরা কি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন বলে মনে করছেন? দেখুন, এখন শুধুমাত্র শুনানির উপর সবটা নির্ভর করছে না, কিন্তু সুপ্রিম কোর্ট যে কমিটি বানিয়েছে, মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির সাথেও বসার সুযোগ আছে। আমরা সেখানে চেষ্টা করছি বসার। এখন বিচারপতি তো, সুতরাং তারা নিজের থেকে না বসতে দিলে আমরা বসতে পারছি না। কিন্তু আমাদেরকে তারা বলেছিলেন যে আপনাদের যা কিছু বক্তব্য আছে সেই বক্তব্যগুলোকে আপনারা এফিডেভিট আকারে জমা করুন। আমরা কিন্তু করেছি, তারপরেও আমরা চিঠি লিখেছি, অন্যান্য পয়েন্টগুলোকে আমরা যেখানে দিয়েছি। আশা করছি যে বসার সুযোগও তাড়াতাড়ি হবে। আর সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে রিটিন নোট অফ সাবমিশন করা হয়েছে তারও কাউন্টার এফিডেভিট আমরা জমা করব সুপ্রিম কোর্টে, এবং সেখানে পরিষ্কার করে এই কথাটা বলা থাকবে যে গ্রান্ট ইন এড কারুর দয়াতে নয়, আইনগতভাবেই এই তারা প্রাপ্য, তাদের অধিকার এটা, এবং তারা অধিকারী এই বকেয়া পাওয়ার। আর সুপ্রিম কোর্ট একটাই শুধু কথা বলার, সুপ্রিম কোর্ট ডিএ কাদেরকে দিতে বলেছে? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য বলেনি। কি বলে? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অর্থ হচ্ছে যে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দপ্তরের সমস্ত কর্মচারীকে বোঝায়। সুতরাং এটাকে নিয়ে আর বিতর্কের খুব বেশি জায়গা নেই, হতাশাগ্রস্ত হওয়ারও খুব একটা জায়গা নেই। আশা করি সমস্ত বকে আদায় হবে। এইদিকে আমরা এই 2-1 দিনের মধ্যে একটা মোটামুটি সুখবর শুনতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগেই সেই মাসের বেতনটা দিয়ে দেওয়া হবে, এবং তার সাথে সাথে যে সপ্তম পে কমিশন সেটা পাস হলেই সঙ্গে সঙ্গে কার্যকরী হবে, এবং 20% দিয়ে উনি দেবেন বলেছেন। এই বিষয়টি নিয়ে কি বলতে চাইবেন? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সেটা নিয়ে। ভোটের আগে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চই এই বিষয়টাকে নিয়ে পার্শ্ব করেছিল। মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতার সাথে বসা, তাদের দলের যারা নেতৃত্ব আছেন তাদের সাথে বসা, এবং তার সাথে সুনীল বনশালজির সাথে আমাদের একাধিক মিটিং হয়। সেখানে ঠিক হয়
মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল, উনি বলেছিলেন যে আমরা এসে পরে সব মিটিয়ে দেবো। আপাতত 20% দিয়েছেন, বাকি 22%ও দিয়ে দেবেন বলেছেন, এবং এর পরে পরে কেন্দ্র যখন যখন দেবে তখন থেকে সেটা মেটানোর প্রচেষ্টা করবেন সেটাও বলেছেন। আর পে কমিশন নিয়েও কথা হয়েছিল, তাদের সংকল্পপত্রেও সেটা স্থান দিয়েছিলেন, আমরাও দাবিপত্র জমা করেছিলাম। সুতরাং আমরা এটাকে বলছি যে তারা যে সংকল্প করেছিলেন এবং আমাদেরকে যে বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চকে যে প্রতিশ্রুতি ভোটের পূর্বে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হচ্ছে। আমরা কর্মচারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, এবং তারই সাথে অস্থায়ী কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের বিষয় আশয়গুলোকেও অত্যন্ত দ্রুততার সাথে গুরুত্ব দিয়ে দেখার আবেদন রাজ্য সরকারের কাছে জানাচ্ছি আমরা। দাদা, আর একটা প্রশ্ন মাথায় আসছে, অনেক কর্মচারীদের একটা বক্তব্য ছিল, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার 21শে জুলাইয়ের সভাতে বলেছিলেন যে আমি তো অ্যানাউন্স করে এসেছিলাম এপ্রিল থেকে 4% দিয়ে, সেটা অক্টোবর চলে গেল। এই যে গ্যাপ, এতে হয়তো ক্যালকুলেশন করলে হয়তো 28% বা সামথিং এরকম একটা পার্সেন্টেজ হয়ে দাঁড়ায়। তো এটাও তো এক প্রকার কমে যাওয়া, মানে এই একটা মানে দুশ্চিন্তা বলুন বা একটা কনফিউশন তৈরি হচ্ছে, এটাকে কিভাবে ক্লিয়ার করতে চাইবেন? আমরা সেটা জানি না, আমাদের প্রথম প্রশ্ন তো ওনার কাছেই থাকবে তাহলে, যে আপনি যখন অর্ডার করলেন, বাজেটে যখন ঘোষণা করলেন, আপনি তো এপ্রিলের বাজেটে ঘোষণাটা কিন্তু ভোটের আগে হয়েছে, সেটাকে রিটিন নোটিফিকেশন বের করতে কিন্তু ওনার কোনো প্রতিবন্ধকতা ছিল না। মে মাসের 4 তারিখ, এই সময়টার মধ্যে আপনাকে কে বারণ করলো? কেন অর্থ দপ্তরকে দিয়ে পরে আপনি ওই 4%-এর নোটিফিকেশনটা বের করালেন না? তাহলে কি কোথাও আমরা ধরে নেব যে আপনি ভেবেই নিয়েছিলেন যে 4 তারিখে আপনি ফিরে আসছেন এবং ফিরে এসে এই 4%টাকেও মেরে দেবেন? এরকম একটা অভিপ্রায় কি ছিল? আমরা সেটা জানি না। আর বর্তমান মুখ্যমন্ত্রীকে যখন সেই কথাটা আমরা বলেছিলাম 1 জুনে আমাদের যে বৈঠক হয় সেই বৈঠকে, তখন তিনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি উনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে দেবেন মানে এপ্রিল থেকে, কিন্তু অফিসিয়ালি সেটাকে ধরা ছিল 1 আগস্ট থেকে দেবেন। আমরা বলেছিলাম যে সেটা তাহলে নোটিফিকেশনটা বের করে দিন, তো উনি বললেন যে আমরা একসাথে মার্চ করে অক্টোবর থেকে দেবো, তা মানে ইয়েতে ঘোষণা করবো। তখন আমাদের সাথে কথা হয়নি, উনি বলেছিলেন যে সেটা আমি ইয়ের মতো করে দেবো না, আমরা একটা বড় অ্যামাউন্টই দেওয়ার চেষ্টা করছি, মানে বড় পার্সেন্টেজ একটা দেওয়ার চেষ্টা করছি। সেই অনুযায়ী 20% দিয়েছেন। আর এই যে জাগলাডিটা বলছেন হিসেবের 2 মাস পিছিয়ে যাওয়া, 3 মাস এগিয়ে আসা, এই কথাগুলো, এর সাথে কর্মচারীরা অভ্যস্ত হয়ে গেছেন। আমরা তথাপি দাবি জানাচ্ছি, হয়তোবা এটা নিয়ে আইনি লড়াইও মানে বিভিন্ন সংগঠন শুরু করছে, যে 2019 রূপার যে বকেয়া সেটাকেও এআইসিপিআই মেনেই মেটাতে হবে, যেটা কিন্তু কর্মচারীদের প্রাপ্যও বটে। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।